আমি জনাব বাঁধন সাহেবের কাছে যাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষ কেন আপনাদেরকে বা আপনাদের রাজনীতিকে ভরসা করবে? এবং আপনি তাদের জন্য কি পরিবর্তন আনতে চান এবং কেন এই সময়ে আপনি সেই পরিবর্তনগুলো আনতে চান? দেখুন, একটা বিষয় হচ্ছে ভাই যেটা বলল, আমি একটু সময় নিচ্ছি ভাইয়ের কথার প্রেক্ষিতে। আসলে আমাদের বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আছে, এখানে কিন্তু ধর্মনিরপেক্ষতা, ধর্ম নিয়ে রাজনীতি সবচেয়ে বড় ভাবে এখানে ইস্টাবলিশমেন্ট হচ্ছে। প্রথমত হচ্ছে আমরা বাংলা জামাত ইসলামের যে রাজনৈতিক পলিসি দেখি, ইসলামী আন্দোলনের যে রাজনৈতিক পলিসি দেখি, বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে যারা ইসলামিক কালচার বড়ভাবে বিশ্বাস করে এবং কি ইসলামিক রাজনৈতিক দলই। সুতরাং আসলে আমরা ভুলে যাই, এবং কি বাম গণতান্ত্রিক জোটও আছে। আসলে আসলে আমরা ভুলে যাই সবার আগে আমরা মানুষ। হম রাজনৈতিক মূল্যবোধ থেকে, ধর্মীয় মূল্যবোধ থেকে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি। সবার আগে মানবিকতা হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। কারণ একটা সমাজে আমি প্রথমেই বলেছিলাম যে আসলে শ্রমিক, দিনমজুর, এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। এরপরে হচ্ছে ধরেন হচ্ছে আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন, দেখবেন আপনি বিএনপির হিসাব করেন, আমাদের দলের হিসাব করেন, বিভিন্ন রাজনৈতিক দলের হিসাব করেন, অনেক জায়গায় কিন্তু মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আমরা অংশগ্রহণমূলক ভাবে কিন্তু আমরা একটা রাজনৈতিক দল পরিচালনা করি। আমি যখন ধরেন হচ্ছে আমার ওয়ার্ডে বা আমার এলাকায় যখন আমি যাই, যখন যদি কথার কথা ধরেন আমি যদি ইলেকশন করি, আমি কি হিন্দুর বাড়িতে যাব না? আমি অবশ্যই যাব। আমি কি বৌদ্ধর বাড়িতে যাব না? আমি অবশ্যই যাব। আমি মুসলিম হিসাবে আমি সবার বাড়িতে যেতে পারি। যদি ভোটের জন্য আমি সব জায়গায় যেতে পারি, সুতরাং আমি রাজনৈতিক ইস্টাবলিশমেন্ট আমি সবাইকে নিয়ে কেন করব না? আমরা এমনও দেখেছি ২৪ পরবর্তী বাংলাদেশে আসলে ইসলামিক রাজনৈতিক দলের নাম দিয়ে তারা হিন্দু দলে অ্যাড করেছে, এবং কি তারা ওইটা বুঝাতে চাইছে যে আমরা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চাই সকলের অংশগ্রহণ মূল্যে। ভাই, তোমার প্রমাণ করা দরকার নেই। তুমি যদি অরিজিনালি চাও, তুমি তাহলে কাজ করো তাদের নিয়ে। হ্যাঁ, তোমার ওই যে ভাই যেটা বললে যে মৌলবাদী, অ্যাকচুয়ালি কি মৌলবাদী ট্যাগ তো আমাদের জন্য যে একদম নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করে। আবার ধর্ম নিরপেক্ষতা, ধর্মীয় রাজনৈতিক দল, এই জিনিসগুলো আমাদের কাছে সবচেয়ে বড় নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। আমি মনে করি যে সকল ধর্মলম্বী মানুষদের জন্যই আমাদের বাংলাদেশ। যেহেতু আমরা কিন্তু ২৪-এ যখন আন্দোলন করছি, কোন সংস্থার আন্দোলন, আমরা কিন্তু তখন দেখি না কে হিন্দু, কে বৌদ্ধ, কে সেকুলার, নন সেকুলার, এগুলো কিন্তু আমরা দেখি নাই। আমরা সকলে কিন্তু একসাথে কিন্তু আমরা কাজ করেছি। হ্যাঁ, সুতরাং আপনি দেখবেন যে আপনি যখন জাতীয় স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যখন আপনি রাজপথে নামবেন, সকলে তখন সবাই আপনারা এক। আবার যখন স্বার্থ যখন হাসিল হবে, যখন নাকি আমরা স্বার্থর আগে লুটা পিটা খাইতে যাব, তখন দেখবেন আমরা আলাদা আলাদা ডিভিশন হইতেছি। এটাই হচ্ছে আমাদের একটা রং কনসেপ্ট। এবং কি এই কারণে ধরেন হচ্ছে রাষ্ট্র বিনির্মাণের জন্য সবচেয়ে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে রাজনৈতিক দলগুলো। দেখবেন সবার আগে আমাদের মানুষ হওয়া দরকার, মানবিক মূল্যবোধ জাগ্রত রাখা দরকার। এবং আপনি যে কোশ্চেনটা করছেন যে আমাদের দলের ইস্টাবলিশমেন্ট আমরা কিভাবে করবো, দেখেন আমরা এটা শুরুতেই বলে আসছি যে বাংলা জাতীয় পার্টি বিজেপি অ্যাকচুয়ালি আগামীর যে সরকারটা হবে, আগামী সরকারটা হবে সকলের অংশগ্রহণমূলক একটি সরকার বলে আমরা বিশ্বাস করি। সুতরাং এই সরকার আমাদের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই আশা করি একটা ভালো একটা পরিস্থিতি থাকবে, আমাদের দল একটা ভালো পরিস্থিতি থাকবে। আমাদের নেতা সবসময় জনগণের পক্ষে কথা বলছে। আপনারা যখন দেখেছেন ১১-১২ সালে টক শোর ভিতরে, তখন ওয়ান ম্যান আর্মি হিসাবে টক শোতে কিন্তু ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই কিন্তু বলে গেছে কথা, সরকার বিরোধী কথাটা। এবং কি বিগত ১৭টি বছর পার্থ ভাই টক শো, সংসদ সব জায়গায় মাঠ পর্যায়ে থেকে কর্মী বাহিনী এবং নেতা কর্মী নিয়ে সরকার বিরোধী যে কনসেপ্ট গুলো ছিল, সরকারের যে জিনিসগুলো ছিল দুর্নীতির পক্ষে, সেই কনসেপ্টের বাইরে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে গিয়েছি। সুতরাং আগামীর বাংলাদেশে আমরা ইনশাল্লাহ এরকম ভাবে কাজ করব যে কাজগুলো জনগণের কল্যাণকর হয় এবং কি জনগণের রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে যেন সহযোগিতা করতে পারি, সেই রকম কাজই আমরা জনগণের জন্য করে যাব বলে আমি প্রত্যাশা রাখি। চমৎকার, খুবই সুন্দর কথা। আমি জনাব আলামিন সাহেবকে জিজ্ঞেস করছি, জনাব বাঁধন সাহেবের কথার ভিত্তিতে কি আপনার কোনো যুক্তি বা মতবিরোধ কোনো কথা আছে কিনা? যদি থাকে আমরা এক মিনিটের মধ্যে শুনবো, না হলে আমরা আবার জনাব বাঁধন সাহেবের কাছে ফিরে যাব। আই থিঙ্ক লিটারাল সেন্সে এটা তো রাইট। অবশ্যই মানে সব ধর্মের লোকজনের মানে সবারই রাষ্ট্র, সুতরাং সবার ক্ষেত্রে হইতে হবে। এখানে এটা ট্রু যে একটা সময় মৌলবাদী বা ধর্মনিরপেক্ষতা এগুলো একটা মানে একটা বাইনারি একটা গল্প ছিল। আমার মনে হয় যে এটা থেকে আমরা অনেকাংশে উঠা, একটা সোসাইটি অনেকাংশে উঠে আসছে, হয়তো সময় লাগছে, বাট এটাকে কেন্দ্র করে বা এটার ভিকটিম সে যে একটা সময় জামাত শিবির হইলেই মানুষকে পিটাইছে, এটা ট্রু, সত্য কথা। এবং এটা ব্যাড। হ্যাঁ, জামাত শিবির হইলেই যে তার আইডিওলজিকে তুমি ফাইট করো
সেটা আরেক ব্যাপার, কিন্তু মানুষ হিসেবে তুমি ফাইট করতে পারো না। আবার এট দ্য সেম টাইম এইটাও ট্রু যে এখন আবার ওই সময়কার যে সমস্ত মজলুম মানুষজন ছিল ওনারা এখন জালিম হয়ে আবার মানে অন্য মানুষের উপর অন্যায় অত্যাচার করছে। ফলে এটা একটা জিনিস এই জায়গায় আছে। ধর্মনিরপেক্ষতার যে কথাটা ভাই বললাম, আমি 1 মিনিট শুধু বলবো যে ধর্মনিরপেক্ষতা শব্দটার মধ্যে বিভিন্ন মানুষের বিভিন্ন ইন্টেনশন লুকায় থাকে, এবং এটার অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের। ধর্মনিরপেক্ষতা অনেক জায়গায় ধর্মহীনতা, এটা ব্যাড। ধর্মনিরপেক্ষতা অর্থটা যেটা আসলে হওয়া উচিত বা যে সেন্সে সেটা করা হয়েছে সেটা হচ্ছে যে সব ধর্মের পক্ষে থাকবে রাষ্ট্র, সব ধর্মের সকল ধর্মের ধর্মীয় মূল্যবোধ, যেটা ইনসানিয়ত বিপ্লবের মানে 3টা ফান্ডামেন্টাল যে মূল্যবোধের উপর গঠিত যে রাজনৈতিক ব্যবস্থা, সেটার প্রথম যে মূল্যবোধের উপর সেটা হচ্ছে সব ধর্মের মানুষকে সবাইকে সম্মান জানিয়ে, সব ধর্মের মূল্যবোধকে সম্মান জানিয়ে এই সময়, এইটা একটা জিনিস। কিন্তু ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দল এটা মানে মানে প্রতিষ্ঠা করার পরে সেটাকে আর সবার, ওই যে ভাই যেটা বললেন যে আপনি যদি সাহস, আমিও ভাইয়ের সাথে অ্যাড করতে চাই, যদি আপনি বলেনি যে সবাইকে নিয়ে সব ধর্মের মানুষকে নিয়ে করবেন, ভাই যেটা বললেন যে সবাইকে নিয়ে তাহলে কাজ করেন, আমি বলবো যে তাহলে আপনার কনস্টিটিউশন চেঞ্জ করেন। আপনার কনস্টিটিউশনে কেন আপনি আল্লাহর আইন কায়েম করবেনই সেটা বলতেছেন? এটা হিন্দুর জন্য তো আল্লাহর আইন কায়েম করা তার জন্য ফরজ না, সে তো তার জন্য তো সে তো আল্লাহর আইন বলতে কোনো কিছু বুঝে না। আপনি যেটাকে আল্লাহর আইন বলছেন সেটা তার উপরে চাপাই দিচ্ছেন কেন? আমি মানে আপনি নিজে আগে চেঞ্জ হন। আপনি যদি আসলে আপনার ফান্ডামেন্টালি যদি আপনি সবাইকে নিয়ে কাজ করার ইন্টেনশন থাকে, আপনার আইডিওলজিতে সেটা আনেন। সেটা তো নাই, আপনি কাজও করছেন, আপনি আপনার আইডিওলজিও নাই। তো ফলে এটা আমি অ্যাড করতে চাই। আই থিঙ্ক দ্যার ইজ নাথিং দ্যাট মানে রেফার করার মতো আছে। আই থিঙ্ক বাদন ভাই ভালোই বলছেন। না আসলে দেখেন একটা জিনিস আমি বলি, যদি আপনার যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি ভালো কাজের চিন্তা থাকে বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনার ধর্মকে আপনি সামনে এনে, যে কোনো ধর্মে আপনার ধর্মকে সামনে এনে আপনি হচ্ছে কাজ করতে চান, সেটা আপনি করতেই পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার হিন্দুর মাথা ফাটানো লাগে না, ওই খ্রিস্টানের পিছনে লাগে না, আপনি যে কোনো এনিহাও আপনি যে কোনো ভাবে কাজ করতে পারেন। সুতরাং আমি এটাই বলছি যে ধরেন আমি যদি রাষ্ট্র বিনির্মাণের চিন্তা করি, আমি কিন্তু কখনো হচ্ছে ধর্মীয় পলিসিটা এখানে অ্যাড করব না। ধর্মীয় পলিসিটা যদি আমি তখনই অ্যাড করি, তখন কি হয় জানেন, মানে আমার ধর্মটা একসাথে চলে যায় এক পাশে। সুতরাং ধর্মের জায়গায় রাষ্ট্রীয় বিনির্মাণের ক্ষেত্রে সকলে অংশগ্রহণ দরকার। দেখেন এখানে একটা বড় কনফ্লিক্ট হচ্ছে কি, যেমন আমরা সবাই জানি যে যে আপু যেটা বললো যে ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ কি ইসলামিক একটা দেশ হবে না কিনা। দেখেন বাংলাদেশের 90%, আমি যতটুকু আমার ভুল না হলে 90% বেশি কিন্তু আপনি মুসলমান মানুষ। সুতরাং বাংলাদেশটা এইভাবেই আপনি ইসলামিক দল হিসেবে প্রতিষ্ঠিত আছে, সুতরাং ইসলামিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত আছে। সুতরাং এখানে কিন্তু আপনি মনে করেন যে আলাদাভাবে যদি আপনি কনফ্লিক্ট তৈরি করতে যায় কিছু রাজনৈতিক দল, সেক্ষেত্রে কিন্তু তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করতেছে। হ্যাঁ, তাদের যে রাজনৈতিক এজেন্ডা পলিসি আছে, এই পলিসির জন্য তারা কাজ করতে, তারা কিন্তু ব্যক্তি স্বার্থ চিন্তা করে, তারা কিন্তু রাষ্ট্রীয় স্বার্থটা দেখতেছে না। সুতরাং আপনি দেখেন, আপনি কাউন্সিলিং লাগলে আপনার দলগত ভাবে, ধরেন আমার দলের একটা পলিসি আছে, সে পলিসি ভাবে আমার দল আমাকে মেনটেন করে, আপনার দলের একটা পলিসি আছে, আপনার দল আপনার পলিসির মতো চলে, এবং কি একটা সামাজিক সংগঠন কিন্তু পলিসিগত ভাবে চলে। পলিসির ওই হাসিলের জন্যই আমরা কি করি, জায়গায় জায়গায় কনফ্লিক্টটা তৈরি করি। এই কনফ্লিক্টে হয়ে যায় কি জনগণের জন্য একটি ঝামেলা। আসলে জনগণ অনেক সময় বোঝে না যে কাকে ভোট দিলে কি হবে, কার ভিতরে কি রকমের ঝামেলা তৈরি আছে। সুতরাং এই জিনিসগুলো হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশকে খুব বড়ভাবে সার্ভ করবে বলে মনে করি। এই ভোটের মাধ্যমে বোঝা যাবে আসলে আগামী বাংলাদেশের তরুণ প্রজন্ম কাকে চায় এবং কি কোন কনফ্লিক্টের মাধ্যমে তারা নতুন সরকারটা বাছাই করে নিতে পারবে। ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি বাদন সাহেবকে আরেকটি প্রশ্ন করব। যেহেতু আগামী সামনে নির্বাচন, সেই নির্বাচনে আপনি জনগণের উদ্দেশ্যে কি বলতে চান, বা আপনার চিন্তা কি নির্বাচন নিয়ে? দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে যেমন আমিও ভোটার, আমি কিন্তু আজ পর্যন্ত ভোট দিতে পারিনি, যেটা সত্যি কথা। আমি হচ্ছে বিগত সরকার থেকে শুরু করে কখনো নির্বাচনের বা আপনার হচ্ছে ভোট কেন্দ্রে যেতে পারিনি, কখনো যাওয়ার সুযোগও হয় নাই। আসলে আমি প্রথমত চাবো যে জনগণের কাছে এটাই, যেন আপনারা ব্যক্তি মার্কা না দেখে ব্যক্তিকে দেখে ভোট দেন। যে ব্যক্তি আপনার এলাকার উন্নয়নের কাজ করবে, মার্কা আপনারা উন্নয়নের কাজ করবে, সেই মার্কার পক্ষে আপনারা নেই। কারণ একটা জিনিস কি দেখেন, মার্কা আমরা দেখছি ইয়াবাবদিও পাইছিল। তো ইয়াবাবদি যে মার্কা পাইছিল, সেই মার্কা দিয়ে তিনি কি করছে, আপনার হচ্ছে তারা হচ্ছে অনৈতিক বিজনেস করছে। সুতরাং রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের সকলেরই দরকার হচ্ছে সঠিক নিয়ম কানুন। সুতরাং যেহেতু আমাদের ভোট আছে এখানে, আমি যেহেতু একটা জুলাইতে
যে আমরা 171 ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন নাহিদ আসিফ আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা সেই জায়গা থেকে আমরা বলবো যে আসলে জুলাই আন্দোলনটা আমাদের জন্য অনেক বড় একটা চেতনা ছিল। জুলাই আন্দোলন স্পিরিটটাকে ধারণ করে যদি আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা যেতে পারি, সেই লক্ষ্যের জন্য হচ্ছে আমাদের গণভোটটাকে বাছাই করে নিতে হবে এবং গণভোটের মাধ্যমে এই আপনার হচ্ছে আগামী বাংলাদেশটা যদি বিনির্মাণ হয়, সেক্ষেত্রে আমি মনে করি কোন রাজনৈতিক দল ফ্যাসিস্ট হওয়ার আর কোন সুযোগ থাকবে না এবং রাজনৈতিক দলের এজেন্ডা থাকবে জনগণ ভিত্তিক। সুতরাং গণভোটে সবার আগে দলমত নির্বিশেষে সকলে যদি হ্যাঁ দেয়, এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণটা খুব সুন্দর হচ্ছে এবং কি ব্যক্তি নির্ভর রাজনৈতিক সিস্টেমটা যদি চালু হয়, দেখবেন যে অনেক রাজনৈতিক দলই হচ্ছে তারা ছোট রাজনৈতিক দল হোক বড় রাজনৈতিক দল হোক, তারা হচ্ছে তাদের চেতনা নির্ভর রাজনীতি থেকে বের হয়ে তারা হচ্ছে জনকল্যাণমুখী রাজনীতি করবে। সুতরাং আমার দৃষ্টিকোণ একটাই কথা বলবো, যেন জনগণের পক্ষে যেন সকল রাজনৈতিক দল কাজ করে এবং কি জনগণ যেন সঠিক মানুষটাকে ভোট দেয়, যে যার ভোটের মাধ্যমেই এলাকার মানুষের উন্নয়ন হবে এবং কি এলাকার মানুষের কাছে যে যেন প্রতিটা রাজনৈতিক প্রার্থী যারা আছে রাজনৈতিক, তো তারা যেন হচ্ছে জনগণ কল্যাণমুখী কাজ যেন করতে পারে। ধন্যবাদ। আসলে জুলাই আন্দোলনে আমরা সবাই আশাবাদী ছিলাম, যদিও কিছু কিছু ক্ষেত্রে আমাদের আশা আমরা হতাশ হয়েছি, তারপরও আমাদের এখন আশা হচ্ছে সামনের নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের শেষ প্রশ্ন নিয়ে জনাব আলামিন সাহেবের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন, যেহেতু সামনে নির্বাচন, আপনি নির্বাচন নিয়ে কি চিন্তা করছেন? জনগণের জন্য আপনি কি করতে চাচ্ছেন নির্বাচন নিয়ে? দেখেন, ফান্ডামেন্টালি আমরা একটা মেসেজ পৌঁছাইতে চাচ্ছি বাংলাদেশের যেই 100% ভোটারের কাছে। বেসিক্যালি প্রথম কথাটা যেটা, যে ভোটের সাথে মানে আপনার জীবন এটা জড়িত এবং আলটিমেটলি আপনার আপনার ইমানও জড়িত, মুসলিম হইলে আর কি। তো সেটা দুইটা ভাবে একেবারেই এক লাইনে করে যদি আমি বলি, ভোটের সাথে আপনার জীবন জড়িত বিকজ আপনি ভোটের মাধ্যমে মূলত আপনি জাস্ট, ইট ইজ নট এ জব অফ 10 সেকেন্ড, খালি একটা সিল মারতে 10 সেকেন্ডের সময় লাগে না, 1 সেকেন্ড লাগে, বাট ইট ইজ নট এ জব অফ 1 সেকেন্ড, 1 সেকেন্ড। এইটা মানে এইটা আসলে আপনি 5 বছরের ম্যান্ডেট দিচ্ছেন, ফলে এটা 5 বছর ব্যাপী একটা কাজের একটা সামষ্টিকতার উপর হচ্ছে ভোট। ফলে এটা আপনি দেওয়ার সময় আপনার জীবনের কথাটা চিন্তা করবেন, এটার সাথে আপনার জীবন জড়িত এই জন্য যে যিনি যাবেন তিনি যা বিশ্বাস করেন, যে আইডিওলজি বিশ্বাস করেন, সেইটার উপরে ডিপেন্ড করে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন এবং আপনার জীবনে প্রাকৃতিক মানে যে ফোর্স আছে সেইটার পর, প্রাকৃতিক ফোর্স বলতে যেটা বোঝাচ্ছি ঝড় বৃষ্টি তুফান, এটা তো আর কেউ কন্ট্রোল করতে পারে না। ওগুলো ছাড়া আপনার জীবনে সবচাইতে বড় যে ইফেক্ট, যে শক্তিটা, যে ফোর্স, সেটা হচ্ছে রাষ্ট্র। যেটা ইমাম হায়াত সবসময় ওনার বক্তব্য এবং লেখনীতে সেটা বই পুস্তকে লিখে রাখছেন যে, এবং এই সুতরাং এই রাষ্ট্রটাকে আপনি 5 বছর দিয়ে দিচ্ছেন ব্ল্যাঙ্ক চেক, নট ইভেন অ্যান অ্যামাউন্ট মানে মেনশনড, আপনি ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন ফর 5 ইয়ার্স। তো এই জিনিসটা এইভাবে আপনার জীবনের সাথে জড়িত। উনি যদি যে বিশ্বাস করেন যে উনি ডারউইনের থিওরিকে ধর্ম হিসাবে শিখাবেন, আপনার ভোটের মাধ্যমে আপনি এটাই দিচ্ছেন। উদাহরণস্বরূপ বলছি আর কি, আপনি যেটাই সুতরাং ভোট দেওয়ার সময় এটা চিন্তা করবেন যে আপনার জীবনের সাথে ভোট জড়িত এবং আপনি কাকে ভোট দিচ্ছেন, তার আইডিওলজি কি, সে কিসে স্ট্যান্ড করে। আমরা এটা কথা বলি যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিব। এটা এটা ওই অর্থে ঠিক আছে যে একটা মানুষ তার নিজের ভোট দেওয়ার অধিকার তার নিজের, কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে আমার ভোট আমি দিব মানবতার পক্ষে দিব, অর্থাৎ আপনি আসলেই মানবিক মানে মানে মানবতার পক্ষে যে আপনি অমানবিক শক্তিকে ভোট দিলে আপনি আপনার জীবনের বিপক্ষে ভোট দিবেন, এটা লাভ নাই। সুতরাং আমরা যেটা বলি আমাদের পার্সপেক্টিভ থেকে, আমাদের পক্ষ থেকে ইনসানিটিগুলোকে ভোট দেওয়া মানে নিজেকেই ভোট দেওয়া, নিজের জীবনকে ভোট দেওয়া, এবং আলটিমেটলি ভোটটার সাথে ইমানও জড়িত। আপনার ভোটের মাধ্যমে যদি কেউ গিয়ে ইমান বিরোধী কোনো কাজ করে, এইটা আপনার ইমানের সাথে আপনার সাথে রিলেটেড, ফলে এইটার পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে যে ইমানের পার্সপেক্টিভে আসলে আপনি যাকে ভোট দিচ্ছেন সে কোনো ইমান বিরোধী কোনো কিছু করবে কিনা। ফলে এই ফান্ডামেন্টালি আমরা এই মেসেজটাই পৌঁছাতে চাই বাংলাদেশের সমগ্র মানুষের, সমগ্র ভোটারের কাছে। ধন্যবাদ জনাব বাঁধন সাহেব এবং জনাব আলামিন সাহেবকে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং আপনাদের মাধ্যমে আমরা অনেক নতুন কিছু জানতে পেরেছি। যেমন ধর্মের জায়গায় রাষ্ট্র হবে সবার, যেমন এখন আপনি আলামিন সাহেব যেটা বলেছেন যে আমার ভোট আমি যাকে খুশি তাকে না, মানবতা এরকম কিছু এর পক্ষে দিব। যাই হোক, সব কথাই সুন্দর লেগেছে, ভালো লেগেছে। আমরা আশাবাদী আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ খুবই সুন্দর হবে সামনে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের অতিথিবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে নতুন পর্বে নতুন অতিথি নিয়ে, রাজনীতি নিয়ে আরো নতুন আলোচনা সম্পর্কে আমরা জানবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিটিজেন পার্সপেক্টিভের পক্ষে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।